আজ আমরা একটা গল্প পড়ব, গল্পের নাম হচ্ছে ফুলের বিবাহ। গল্পটা আমরা বিশ্লেষণ করব। এখন এই ফুল কোনো একটা মেয়ের নাম হতে পারে, যদিও এখানে মেয়ের নাম না। এখানে কোনো একটা ফুলের বিয়ে দিবে লেখক অন্য একটা ফুলের সাথে। এখন এই ফুলের বিয়ে দিতে গিয়ে কী কী সমস্যা হচ্ছে এটা পুরোটা লেখক বর্ণনা করবে। এই গল্পটা একটা প্রতীকী গল্প। এখানে ফুলের যতগুলো ক্যারেক্টার অথবা অন্য যেসব ক্যারেক্টার আছে এগুলো দেখবে যে আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যাচ্ছে। একটা বিয়েতে যে ধরনের সমস্যা হতে পারে প্রত্যেকটা সমস্যার কথা এখানে চিহ্নিত হয়ে। ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থের একটি উল্লেখযোগ্য রচনা। কোন গ্রন্থ? কমলাকান্তের দপ্তর। লেখক এখানে মানুষের সমাজ ব্যবস্থা, বিশেষ করে বিয়ের আনুষ্ঠানিকতা এবং আভিজাত্যের লড়াইকে প্রকৃতির উপর আরোপ করে এক চমৎকার রূপক তৈরি করেছেন। এই যে রূপক, এক ধরনের সিম্বলিক মিনিং তৈরি করার চেষ্টা করেছেন। প্রকৃতির উপর আরোপ করে দেয়, মানে প্রকৃতিতে ফুলের বিয়ে দিচ্ছেন, কিন্তু এই ফুলগুলো আসলে ফুল না, এগুলো আমাদের সমাজেরই মানুষ, আমাদের সমাজেরই পাঠ্যপাঠ্যী, ঘটক অথবা আত্মীয় স্বজন। রচনায় হাস্যরসের আড়ালে নিহিত রয়েছে গভীর জীবন দর্শন, যা গল্পের শেষে কমলাকান্তের স্বপ্নভঙ্গের মাধ্যমে প্রকাশিত হয়। তো এই গল্পে দেখবে যে লেখক বঙ্কিমচন্দ্র, যাকে আমরা কমলাকান্ত বলছি, যদিও গল্পে এটার সরাসরি মেনশন নেই, তার এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো একটা জীবনের দর্শনকে উপলব্ধি করতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের প্রতীক আছে। আগে পরিচয়টা জেনে নেই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। টেবিলটা দেখো, মল্লিকা একটা ফুল আছে, সে বিনয়ী পাত্রী, দরিদ্র অথচ লাজুক কনের প্রতীক। সে গরিব, এটা মনে রাখবে। একটা গরিব মেয়ের বিয়ে দিতে গেলে কি কি সমস্যা হয় এখান থেকে তুমি বুঝতে পারবে। গোলাপ হচ্ছে কুলীন পাত্র, আভিজাত্য, বংশগৌরব এবং সৌন্দর্যের প্রতীক। কুলীনদের একটা সময় কিন্তু খুব বেশি প্রতাপ ছিল, তারা একজনই শতের উপরে বিয়ে করত। তারপর হচ্ছে ভ্রমর, ঘটক, চতুর মধ্যস্থতাকারী। ঘটকটা কেমন হয়? খুবই চালাক। তাদের দরকার টাকা, অ্যাকচুয়ালি দুইটা ফ্যামিলিকে এক করতে পারলেই এটা তার বিজনেস বা জীবিকার উপাদান। যে মধু বা পারিশ্রমিকের প্রত্যাশী। স্থলপদ্ম, এটা ফুলের কথা আছে, যে সে অহংকারী পাত্র। তাহলে যদি অহংকারী পাত্র হয় তার কাছে তুমি বিয়ে দিবে না মেয়ে। অশোকের কথা আছে, মাতাল বরযাত্রী, অকারণে মারমুখী এবং নেশাগ্রস্ত, সামাজিক পরগাছার প্রতীক। সে ঝামেলা করে বিয়েতে। ঝিঝি ও জোনাকি, উৎসবের অনুষঙ্গ। তাহলে এটা দিয়ে বিয়ের আলোকসজ্জার বিষয়টাকে বোঝাবে। পিঁপড়া হচ্ছে চাটুকার, মোসাহেব, যারা অন্যের আশ্রয় থেকে ক্ষতি করার সুযোগ খোঁজে। তো তোমরা এরকম বেশ কিছু প্রতীকী ক্যারেক্টার পাবা, এই যে এই চরিত্রগুলোকে পাবা, যারা অ্যাকচুয়ালি এই গল্পটাকে সামনে নিয়ে যাচ্ছে। এবার আমরা গল্পটার অনুচ্ছেদ ভিত্তিক একটু বিশ্লেষণ করি। দেখো প্রেক্ষাপটটা কি, মানে কোন সময় গল্পটা হচ্ছে। বৈশাখ মাস, বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। উনি আসলে বিবাহ দেখছে, তার মানে এটা স্বপ্ন। ভবিষ্যৎ বরকন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। তার মানে এইটা যারা ভবিষ্যতে বিয়ে করবে তাদের সবার কাজে লাগবে। তুমি এখন টেইনে পড়ো, অ্যারেঞ্জ ম্যারেজ করো অথবা লাভ ম্যারেজ করো, দেখবো যে এই বিষয়টা তোমার লাগবে। পাত্রী ও পাত্রের বিচার, মল্লিকা ফুলের বিবাহ। তাহলে কার বিয়ে? এই পাত্রীটা হচ্ছে মল্লিকা ফুল। বৈকাল শৈশব অবসান প্রায়, কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। তাহলে এই মেয়ের এখন বিয়ের বয়স হয়ে আসছে। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলো কন্যা ভারগ্রস্ত। এই মল্লিকা ফুল তো গাছে অনেকগুলো হয়, তাহলে গরিবদের ঘরে দেখবে যে অনেক মেয়ে। তাহলে পিতা হচ্ছে কন্যা ভারগ্রস্ত, মানে মেয়েকে কিভাবে বিয়ে দিবে এটা হচ্ছে তার টেনশন। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু, অনেক বড়লোক হলে তো মেয়েকে বিয়ে দিতে পারবে না। স্থলপদ্ম অতদূর নামিল না, মানে এই পাত্রীটাকে সে রিসিভ করলো না, বিয়ে করলো না। জবা এ বিষয়ে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। জবা ফুলটা আবার রাগী, কন্যাকর্তা পিছাইলেন। তাহলে এই পাত্র নেওয়া যাবে না, রাগী পাত্র। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ, তার আবার অনেক দেমাগ, প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অব্যবস্থার সময়ে ভ্রমর রাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। বৃক্ষ সদন মানে বৃক্ষের বাড়ি। এই মল্লিকার বাড়িতে হাজির হলেন কে? ভ্রমর রাজ, সে কিন্তু ঘটক। তিনি আসিয়া বলিলেন, গুণ গুণ গুণ, মেয়ে আছে? মেয়ে আছে কিনা জিজ্ঞেস করছে ঘটক। কনে দেখা এবং লজ্জা, তাহলে কনে দেখার একটা পরিস্থিতি তৈরি হবে। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। তাদের কি আছে? পাত্রী আছে। ভ্রমর পট্টাসন গ্রহণ করিয়া বলিলেন, গুণ গুণ গুণ, গুণ গুণাগুণ, মেয়ে দেখিব। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। অবগুণ্ঠনবতী হচ্ছে, অবগুণ্ঠন মানে ঘোমটা, ঘোমটা দিয়ে একটা মেয়েকে দেখালেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিল, গুণ গুণ গুণ, গুণ দেখিতে চাই, ঘুমটা খোলো। তাহলে সে গুনগুন করে এবার মেয়েকে বলছে ঘুমটা খুলতে। ঘটকরা বেশি কথা বলে, তাই না? লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলো বড় লাজুক। তাহলে মেয়ে হইতে হলে লাজুক হওয়া লাগবে। তার মানে তুমি যখন পাত্রপক্ষ দেখতে যাবে, মেয়েদের উদ্দেশ্যে বলছি, তখন তুমি বেশি ভাব নিলে হবে না, তোমাকে খুব অবগুণ্ঠনের মধ্যে থাকতে হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। সে তখন ধীরে ধীরে মুখ দেখানোর দিকে যাচ্ছে।
বিয়ের দিনক্ষণ ঠিক করার একটা সময় চলে আসলো। ভ্রমর ভৌ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি একবার ঘোমটা খোল, নইলে বর আসিবে না। লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার। তাহলে এটা গ্রামের যে নারীদের প্রতীক, তারা কি করে? ঘোমটাটা খোল বোন, একটু খুলে দেখা, সবাই দেখুক। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই যা। কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভৌ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুন 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 গুণাগুণ। কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। তার মানে কনে যে সুন্দর, এটা পছন্দ হচ্ছে। কনে রাজি হয় এবং ঘটকের যৌতুক নিয়ে একটা কথা হচ্ছে, মধু কত, মধু খোঁজ করছে, তাই না? অথবা এটা পারিশ্রমিকের কথা বলতে পারো ঘটকের। ঘটকালি এবং দরদাম। কন্যাকর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে। ভ্রমর বলিলেন, গুনগুন, আপনাদের অনেক গুণ। ঘটকালিটা? কন্যাকর্তা মানে কন্যার বাবা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না? অ্যাডভান্স টাকা চাচ্ছে। নগদ দান বড় গুনগুন গুনগুন। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো। বর কে? ভ্রমর। কি বলছে? বর অতি সুপাত্র। বর আছে, ভালো বর আছে, সুপাত্র, তার অনেক গুণ। গোলাপের কৌলিন্যের একটা প্রসঙ্গ আমরা পাবো। এ সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এই সকল শুনিতেছিলাম। তাহলে এই যে লেখক, কমলাকান্তের দপ্তর বই থেকে নেওয়া হয়েছে, কমলাকান্ত এই কথাগুলো শুনছে। আমি শুনিতে লাগিলাম, কুলাচার্য মহাশয় পাখা জারিয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছেন। আরেকজন কি করছে? গোলাপের মহিমা কীর্তন করছে। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন। এই গোলাপ হচ্ছে কুলীন বংশের লোক। খুবই গুরুত্বপূর্ণ পাত্র, তাই না? কুলীনরা অনেক বিয়ে করতো ওই সময়টাতে। যদি বলো সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক। সব ফুল ফুটছে, কিন্তু কার গুণ অধিক? গোলাপের। কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান, তাহার স্বহস্তরূপিত। এটা মালির নিজের হাতে রোপা, মানে যে নিজে ইচ্ছে মতো ফুল ফোটাতে পারে খুব যত্ন করে, তার হাতে রোপা একটা গাছ, যেখান থেকে ভালো ফুল হয়, তাহার স্বহস্তরূপিত। যদি বলে এই ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নেই? সব ফুলেই তো কাটা আছে, সব বংশেরই তো কিছু না কিছু প্রবলেম থাকবে। তুমি তো পাত্র একদম 100% পাবে না। এবার বিয়ের প্রস্তুতি হচ্ছে। যাহা হোক, ঘটকরাজ কোনরূপ সম্বন্ধ স্থির করিয়া ভৌ করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া, হাসিয়া হাসিয়া, লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। ভ্রমর বলিল, আজই কলি ফুটিবে। তখন ভ্রমর গোলাপকে বলছে, আজই কলি ফুটিবে। উচ্ছৃঙ্খলা নহবত বাজাইতে আরম্ভ করিল। এই ঝিঝি পোকারা তখন কি করছে? নহবত, বাদ্যযন্ত্র বাজাতে লাগলো। মৌমাছি সারাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। তাহলে মৌমাছি সাথে যেতে পারলো না। দেখবে যে দাদি থাকবে যারা, যেতে পারবে না বিয়েতে। খদ্দতেরা ঝাড় ধরিল। এই খদ্দত মানে হচ্ছে জোনাকি। আকাশে তারকারাজি হইতে লাগিল। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। তাহলে এই বিয়ের একটা প্রস্তুতি চলছে সুন্দরভাবে, অনেকটা ব্যান্ড পার্টির মতো। কোকিলের প্রসঙ্গও আছে। বরযাত্রীর মিছিল। অনেক বরযাত্রী চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাসনে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। কিন্তু জবাগোষ্ঠী, রাজকুমার আসতে পারল না, জবাগোষ্ঠী শ্বেতজবা, রক্তজবা, জরৎজবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। বিয়েতে কেউ আসলো, কেউ আসলো না। করবিদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। চাপা ফুলও আসলো। উগ্র গন্ধের কথা বলা হচ্ছে। একজন অতিরিক্ত সাজলে কেমন লাগে, ওই রকম একটা পরিস্থিতি। গন্ধরাজের বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। খুব ভালো ভালো পারফিউম দিয়ে আসছে। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত। সঙ্গে এক দল পিঁপড়া মোসাহেব হইয়া আসিয়াছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোনো বিবাহে না এরূপ বড়যাত্রী জোটে, আর কোন বিবাহে না ভুল ফুটাইয়া বিবাদ বাধায়। তাহলে বিয়ের মধ্যে ঝামেলা করার জন্য একদল রেডি। এবার বিয়ের আনুষ্ঠানিকতাটা দেখো। আমার নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিল, তখন হু হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেউ খুঁজিয়া পায় না। তাহলে এখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমিই বাহকের কার্য স্বীকার করিলাম। কেরি করে বা সাথে করে গাইড করে নিয়ে যাবে। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। মেয়েদের কথা বলছে। যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এই গণশ্রী আচার করিয়া বরণ করিল। তাহলে অনেকেই রিসিভ করলো, তাই না? গেট থেকে বরণ করে নিয়ে যায়। দেখিলাম পুরোহিত উপস্থিত। নসিবাবুর নবম বর্ষিয়া কন্যা জীবন্ত কুসুম রূপিণী কুসুমলতা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে। এখানে নসিবাবুর মেয়েও ওখানে হাজির। কন্যাকর্তা কন্যাদান
করিলেন বা সম্প্রদান করিলেন, পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। পুরোহিত বিয়ে পড়ালো। বাসর ঘর, তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া ধরিল, তাহা কি বলিব। কি হয় অনেক ক্ষেত্রে দেখবে যে সব ভাবিরা এসে হাজির হয়, সুন্দরীরা। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। বুড়ি যারা আছে মানে বয়স্ক, তারা কি করছে, পান করছে। জয়ী কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। বকুল একে বালিকা, তাতে যত গুণ তত রূপ নয়। এখানে বিভিন্ন ধরনের আমন্ত্রিত অতিথিদের কথা বলা হচ্ছে, তাই না? এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল, আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া চমকাইয়া বসিল। এই যে সিচুয়েশন বিয়ের, মোটামুটি আমরা বুঝতে পারছি যে বিয়ের আয়োজন একটা পর্যায়ে চলে গেছে, কিন্তু এই বিয়েটা একটা পর্যায়ে কি আমরা স্বপ্নভঙ্গ এবং উপলব্ধির একটা বিষয় দেখব। তখন কমলা কাকা, ওঠ বাড়ি যাই, রাত হয়েছে, ও কি ঢুলে পড়বে যে। তখন রাত হয়ে গেল, তাই না? বিয়ে থেকে ফিরতে হবে ওই জায়গা থেকে। কুসুমলতা এই কথা বলি আমার গা ঠেলিতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই। সেই পুষ্পবাসর কোথায় মিছিল? তখন সে দেখলো যে কিছুই নাই। কে? লেখক। মনে করিলাম সংসার অনিত্যই বটে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। মনে করিলাম সংসার অনিত্য বটে, এই আছে এই নাই, এই সংসারের এখন অস্তিত্ব আছে এখন নাই। সে রম্য বাসর কোথায় গেল? যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ ভূত সাগর গর্বে, এই বিবাহের ন্যায় সব শূন্য মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে, সব কিছু একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কুসুম বলিল, উঠো না, কি করছো? আমি বললাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। তাহলে লেখক বলছে সে বিয়ে দিচ্ছিল, কমলাকান্ত আর কি। কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বললাম, ফুলের বিয়ে। তাহলে মেয়েটা যখন বলছে তাকে যে কার বিয়ে, সে বলছে ফুলের বিয়ে। ও পোড়া কপাল ফুলের। আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি, কই এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। মালাতে দেখলো যে বর এবং কন্যা, গোলাপও আছে মল্লিকাও আছে। তো বঙ্কিমচন্দ্রের কিছু পরিচয় এখানে তোমরা দেখতে পাবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 26 জুন, কাঁঠালপাড়া গ্রাম, 24 পরগনা। প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। কত সালে প্রকাশিত? 1865 সালে। এর আগে কেউ সার্থক উপন্যাস লিখতে পারেনি। তার উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট, বাংলা উপন্যাসের জনক। উল্লেখযোগ্য রচনা কপালকুণ্ডল আমার খুবই প্রিয় একটা বই, বিষবৃক্ষ, চন্দ্রশেখর আনন্দমঠ, দেবী চৌধুরানী। তার রম্য রচনা, ফানি রচনা, সমাজের অবস্থা বোঝাবে এরকম একটা রচনা হচ্ছে কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণ চরিত্র, এইসব বইও তিনি লিখেছেন, প্রবন্ধ গ্রন্থ। তার মৃত্যু হচ্ছে 8 এপ্রিল 1894 সাল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছো। অন্য কোনো টপিকে ভিডিও লাগলে আমাকে জানাতে পারো। সে পর্যন্ত ভালো থাকবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।